শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। বাংলা বিচার চায়। যত সময় গড়াচ্ছে একদিকে বাংলার এবং বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এগিয়ে আসছে, আবার অন্যদিকে এখনও শোকের আবহ। এরই মধ্যে খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কিছু ঘটনা ঘটেছে। হ্যাঁ, ময়না তদন্তে মৃতদেহ কথা বলে, মৃতদেহ অনেক কিছু বলে যা হয়তো গুছিয়ে আমরা বলতে পারি না। সেই ময়না তদন্তে কি ঘাটতি ছিল? আসলে গোটা বিষয়টা এতই রহস্যপূর্ণ এবং বিশেষ করে মৃত্যুর পর রহস্য এবং মৃতদেহকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। আরেক কাকু আবির্ভূত হয়েছেন। না, এ কাকু সে কাকু নয়, যে কাকুর কণ্ঠস্বর নিতে দিনের পর দিন কেন্দ্রীয় এজেন্সি সময় নিয়েছেন, এ কাকু সে কাকু নয়। এ কাকু আরও ভয়ঙ্কর। অনেকে বলছেন এক সময় লালে ছিলেন, এখন সবুজ হয়েছেন এই কাকু। এই কাকুকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছে, সেটা সাধারণ মানুষের মধ্যে। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি তারা তদন্ত ঠিক মতো করবেন তো, নাকি সারদা নারদার মতো করে ফেলবেন? অর্থাৎ কোনো কিছুই হবে না। বাংলা বিচার চায়, বাংলা কাউকে রেয়াত করবে না। আবার অন্যদিকে ডিভিসি যেভাবে জল ছেড়েছে, আমাদের বাংলায় আমাদের সহনাগরিকের অনেকেই এখন বাড়িতে বসে টিভি দেখার অবস্থায় নেই। কোথাও এই জল ছাড়াও রহস্যের ঊর্ধ্বে নয় তো? অর্থাৎ এই জল ছাড়ার পেছনেও অন্য কোনো কিছু নেই তো? এসব নিয়েই আজকের বাংলা জানতে চায়। দ্রুত দেখে নেব আজকে কি কি বিষয়ে আলোচনা করব। অবশ্যই প্রথমে উঠে আসবেন সেই রহস্যময় কাকু, অর্থাৎ আবার কাকু রহস্য। দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানেও কাকু, রক্তগঙ্গার হুমকি, বিতর্কে সঞ্জীব কাকু। এই কাকু যে সে কাকু নয়, লাল কাকু থেকে সবুজ কাকু, অর্থাৎ একেবারে পুরোপুরি সবুজ মাকু। জিজ্ঞাসাবাদ করে হত্যা রহস্য উদ্ঘাটন হবে? এভাবে জিজ্ঞাসাবাদ করলে কি হত্যা রহস্য উদ্ঘাটন হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চতুর্থ, আমাদের সবার প্রশ্ন, সারদা নারদার মতো সেটিং হয়ে যাবে না তো সব পক্ষ? মানে সব পক্ষের মধ্যে একটা বোঝাপড়া হয়ে যাবে না তো? এবং পঞ্চম যে বিষয় আলোচনা করব, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অলীক কল্পনা, কিন্তু ডিভিসি জল ছাড়ার পেছনেও কি গল্প ঘোরানোর রহস্য রয়েছে? কারণ ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ম্যান মেড বন্যা। সুতরাং বুঝতেই পাচ্ছেন রহস্য তো সেখানে রয়েছে যখন ম্যান মেড বন্যা। আমরা এইসব বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে অনেক দিন বাদে আমরা ডক্টর শতরূপাকে পেয়েছিলাম। আমার মনে আছে স্পষ্টতই মান অভিমানে তিনি ফেটে পড়েছিলেন, আবার দীর্ঘদিন বাদে আর প্লাস নিউজে বাংলা জানতে চাইতে এসছেন। শতরূপা, আপনাকে স্বাগত। আমাদের মধ্যে তর্ক বিতর্ক ঝগড়া হবে, কিন্তু আমাদের সব পক্ষের কথা শুনতে হবে, সব কথাই আমাদের শুনতে হবে। চলে এসছেন মনদীপ মিশ্রা, রাজনৈতিক বিশ্লেষক, নির্বাচনী কৌশলীয় বটে, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র এবং অধ্যাপক। আমি প্রথমে এক নজরে দেখে নেব এই কাকু সম্পর্কিত একটি প্রতিবেদন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন, একবার দেখে নেব, তারপর সরাসরি আলোচনায় চলে আসব। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। আগামী শুক্রবারের বদলে এই মামলার শুনানি হবে 1 অক্টোবর। আরজি করে চিকিৎসক ধর্ষণ খুন মামলায় সিবিআইএ স্ক্যানারে পানিহাটি তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ এবং আরজি কর হাসপাতালের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক ডাক্তার অপূর্ব বিশ্বাস। রবিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছিল তাকে। সোমবারও ফের ডাক্তার অপূর্ব বিশ্বাসকে তলব করে সিবিআই এর ডাকে সাড়া দিয়ে আবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে। তবে কোন ওয়ার্ডের কাউন্সিলর সেই ব্যক্তি, সেই বিষয়ে ডাক্তার অপূর্ব বিশ্বাস কিছুই বলতে না পারলেও পরবর্তীকালে জানা যায় ওই ব্যক্তি
পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমানে তৃণমূল নেতা সঞ্জীব মুখোপাধ্যায়। 2013 সাল পর্যন্ত সিপিআইএম এর কাউন্সিলর ছিলেন সঞ্জীব। 2018 সালের 18 জুলাই তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। 21 বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারও করেন। তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই সঞ্জীব। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, প্রত্যেকেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্মশানে হাজির ছিলেন পানিহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ। এটা আরো আশ্চর্যের যে সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন। সূত্রের খবর, এই কাকু আরজি করেন নির্যাতিতার পাশের বাড়ির বাসিন্দা। তাকে নাকি কাকু বলেই সম্বোধন করতেন নির্যাতিতা। অন্যদিকে টানা 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ জানান, একটা কথা বলি। আচ্ছা, 9 তারিখ সন্ধ্যা রাত্রিতে আমি লোকাল বিধায়ক হিসেবে আমাদের অভয়ার বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মিড ডে প্রেস করেছিলাম। প্রায় 50টারও বেশি প্রেস ছিল। সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন যে এত বড় হেনিয়াস ক্রাইম আমার জীবনে আমি কম দেখেছি। সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে হবে, এবং সেই দাবি আমি এবং আমার সরকার এই দাবিতেই আমরা অটল আছি। অনেক প্রেস হয়তো ভুল করতে পারে, কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআইয়ের হাতে। সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে, ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে। ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না, আমারও অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে চাই না। আইনের পথ ধরে চলবে, কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে 50 বছরেরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি। আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায়, সেই আইন বলবৎ হবেই, এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে, খুন করেছে, সম্মান নষ্ট করেছে, ব্রুটাল মার্ডার করেছে, তারা শাস্তি পাবে। এবং আমি চাই যে সকলে মিলে শাস্তিটা একটা দেখ। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি, কারণ আমার 2-3টে মিটিং ছিল, সঙ্গে সঙ্গে আমি এসেছি। এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও ভাইরা, তোমরা প্রেস ঠিকই, তো তোমরাও দুঃখ পাবে। এমন একটি ব্রিলিয়ান্ট মেয়ে যার সেদিন সন্দীপ ঘোষের সঙ্গে আপনার কোনো মিটিং হয়েছিল? এসব মিডিয়ার কথা আমাকে বলছে। তোমাকে তো বলে দিলাম কোথায় গেছি, জবাব নয়। সময় যত পেরোচ্ছে আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের মোড় ততই জোরালো হচ্ছে। কত তাড়াতাড়ি নির্যাতিতা সঠিক বিচার পায় সেই দিকেই তাকিয়ে সবাই। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। মৃত্যুর আগে একটা রহস্য ছিল। হতে পারে যে সমস্ত ওষুধের এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে সেই ওষুধ চালানো হচ্ছিল। হতে পারে একাধিকবার সিরিঞ্জগুলো ব্যবহার করা হচ্ছিল এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন অভয়া, তিলোত্তমা, সেই নির্যাতিতা, ধর্ষিতা ডাক্তার। হতে পারে তিনি সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছেন। হতে পারে যিনি প্রিন্সিপাল তিনি তার নৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন উঠে গেছে। হতে পারে বিকৃত মানসিকতার শিকারও। কিন্তু মৃত্যুর পর কম রহস্য নয়, তার কারণ মৃত্যুর পর রহস্যটা আরও ঘনীভূত হচ্ছে। এত মানুষ থাকতে আরজি করেই কেন ময়না তদন্ত করে 7 তাড়াতাড়ি মরদেহ দাহ করানো হলো কেন হুমকি দেওয়া হয়েছিল ময়না তদন্তের সময় যে আজই ময়না তদন্ত করতে হবে?
যেহেতু আমরা জানি আরজি করে মর্গে আরও অনেকগুলো প্রকোষ্ঠ খালি ছিল, ইচ্ছে করলেই রাখা যেত এই ধরনের মারাত্মক ঘটনায় তার মরদেহ, কিন্তু রাখা হয়নি। শুধু তাই নয়, পুলিশের নির্দেশে দুটি মরদেহকে টপকে গিয়ে দাহ করানো হলো, যেন সাঙ্গ হলো, সব প্রমাণ লোপাট হলো, নিশ্চিন্ত হলো কিছু মানুষ। সত্যি কি তাই? আজকে রহস্য ঘনীভূত, সিবিআই সত্যি কি করতে পারবে? এবং আমরা দেখলাম নির্মলবাবু এলাকার বিধায়ক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ তৃণমূল নেতা এই মুহূর্তে, তার বক্তব্যও আমরা শুনলাম। কোথাও কি তাহলে ক্রমশ সিবিআই এবার জটগুলো খুলতে চলেছে? আমি প্রথমেই চলে যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, যত সময় গড়াচ্ছে রহস্য ঘনীভূত হচ্ছে এবং কোথাও আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মানুষজন যারা রয়েছেন তাদের এবার ডাকা হচ্ছে। এতদিন তো স্বাস্থ্যের বিভিন্ন ব্যক্তিকে ডাকা হচ্ছে, এবার নাম উঠেছে সঞ্জীব কাকু। এ কাকু সাধারণ কাকু নয়, লালের কাকু ছিল 2013 থেকে, সেখান থেকে সবুজে এসছেন। সাধারণত লাল থেকে বেছে অ্যাকশন স্কোয়াডের লোকেদেরই নেওয়া হয়েছে, সেটা ভাঙড় এলাকাতে বা দক্ষিণ 24 পরগনাতে আমরা দেখেছি, যারা অ্যাকশানে মাস্টার। সুতরাং আমি ধরেই নিচ্ছি সঞ্জীব কাকু তিনি একজন অ্যাকশন মাস্টার, তাকে নেওয়া হলো এবং নির্মলবাবুকে আসতে হলো সিবিআইয়ের কাছে। কোথাও কি মনে হচ্ছে এবার দল আস্তে আস্তে জড়িয়ে পড়ছে? না, দল জড়াবে কি জড়াবে না সেটা সিবিআই এর ব্যাপার, কি হবে জানি না, কিন্তু আমাদের দলের পরিষ্কার বক্তব্য প্রথম দিন থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম ইন্টারভিউ তুমি যদি শোনো বা পানিহাটির বিধায়ক নির্মল বাবুর প্রথম ইন্টারভিউ যদি শোনো, আমরা প্রথম থেকেই এই যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার চেয়ে এসেছি এবং কড়া শাস্তি চেয়ে এসেছি। এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে সন্দীপ ঘোষ এবং সঞ্জীব কাকু। এখন সন্দীপ ঘোষ আর সঞ্জীব কাকুর মধ্যে কি কোনো সম্পর্ক আছে, এটা কিন্তু কেউ প্রশ্ন করছে না। কেন এই কথাটা বলছি? কারণ সঞ্জীব বাবুর কতটা প্রভাব সঞ্জীব বাবুর, যে সন্দীপ বাবুকে প্রভাবিত করলো, যে বিশ্বাস বাবুকে প্রভাবিত করলো, কতটা প্রভাব হতে পারে একটা সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে যারা রয়েছেন, যার নাকি এত বড় শক্তিশালী ক্ষমতা সন্দীপ ঘোষ, সে নাকি সঞ্জীব বাবুর মতন লোকাল নেতার দ্বারা প্রভাবিত হচ্ছে। এটা ভাবতে হবে আমাকে। আমিও সঞ্জীব বাবুকে খুব একটা চিনি না, যদিও আমি কামারহাটির 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেইভাবে দেখলে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে, কামারহাটি না, পানিহাটি, সরি। এবার তার মানে কোনটা সত্যি, সন্দীপ বাবুর প্রভাবে হয়েছে না সঞ্জীব বাবুর প্রভাবে হয়েছে? দুটোই কোন এর দ্বারা প্রভাব হয়েছে? নাকি নতুন টিআরপি বাজারে এসছে, টিআরপির নতুন ইস্যু বাজারে এসছে, যে বেশ 1.5 মাস ধরে চলছিল টিআরপি ভালো আর একটা নতুন ইস্যু খুঁজে পেলাম যে টিআরপিটা আর একটু ভালো চলবে? এটা আমি জানি না। আমার প্রশ্নটার মধ্যে একটা ছোট্ট গ্যাপ রয়েছে, কিন্তু সেটা খেয়াল করবে যে সন্দীপ ঘোষের মতন বাজে লোক হয় না, সন্দীপ ঘোষের মতন খারাপ লোক হয় না, তার বিরুদ্ধেই যত অভিযোগ, সে কিছুই তুমি যেরকম বললে আর কি, ইঞ্জেকশন থেকে শুরু করে কি সব করেছে আর কি, সেইগুলো ঢাকা দেওয়ার জন্য সরে দিতে হয়েছে বা এরকম কিছু একটা ভাবনা। আবার তাদেরই দোষ দেওয়া হয়েছিল যে পোস্টমর্টমের ক্ষেত্রে তারাই দোষী, মানে তারাই জোর করিয়েছে। হঠাৎ সঞ্জীব বাবুর প্রভাবটা এখানে পড়ে গেল। আইদার দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে, অথবা দুটো আলাদা প্রসঙ্গ সম্পূর্ণ। এখন কোনটা সেটা সিবিআই জোগাড় করবে, আর আমরা রোজ সন্ধ্যেবেলায় বিচার করতে বসি, আমরাও বিচার করব কম বেশি। কিন্তু আমার প্রশ্ন অন্যখানে, যে আমাদের মূল উদ্দেশ্যটা কোথায়? আমাদের মূল উদ্দেশ্য সিবিআই মুখবন্দি খামে কি দিচ্ছে, তার ভিত্তিতে বিচার কি হচ্ছে। পোস্টমর্টমের জন্য দ্রুততার যে প্রসঙ্গ তুমি আনলে, মধ্যিখানে একটা জিনিস আবার মিসিং হয়ে গেল, যে মেয়েটি তার বাড়িতে কতক্ষণ ছিল চলে যাওয়ার পরে, মানে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হলো, শ্মশানে গেল, মধ্যিখানে মেয়েটি বাড়িতে কতক্ষণ ছিল, এইটা যদি একটু তথ্যটা জনগণকে দিয়ে দাও। জনগণ জানে, কিন্তু তাও যদি দিয়ে দাও। কেন এই কথাটা বলছি? কারণ সেইখানে নাকি আবার পুলিশ টাকা অফার করেছিল। তার মানে বাবা মা সেখানে ছিলেন, চূড়ান্ত একটা প্রেশারের মধ্যে ছিলেন, এটা বলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেখানে যে তারা মেয়েটি অনেকক্ষণ ছিল, রাখা হয়েছিল, এবং সেইখানেই যে দাবি জানানো হতে পারত, কারণ ইতিমধ্যে 13 তারিখের রাতে তোমরা জানো ডিওয়াইএফআই তোমার সুরক্ষা দিতে গেছিল। কিসের সুরক্ষা? যাতে তথ্য প্রমাণ লোপাট না হয়ে যায়। তারপর 14 তারিখের ভাঙচুরের ঘটনা, তারপরে কলতান যেটা অডিও রহস্য, ফলে সেই অডিও রহস্য আবার হঠাৎ করে সার্ফেস থেকে বেরিয়ে গেল।
কাকুর কণ্ঠস্বর নিয়ে আমরা বহুদিন মানে করলাম, এই আর এক কাকু এলো, কিন্তু কলতনের কণ্ঠস্বর নিয়ে আমরা চর্চাটা কমিয়ে দিলাম। কারণ কি, ষড়যন্ত্র তো হতেই পারে, কলতানটা হলে ভালো হতো। না, আমি তা এই বলছি জায়গা না। থেকে আমি তা বলছি না, যদি ঘোরানো যায় চোখ একটু। আমি তা বলছি না আচ্ছা, কখনোই। আচ্ছা। আমাদের মূল এজেন্ডাটাই হচ্ছে যে কোনো ভাবে হোক শাস্তি বিধান করতে হবে, যে আমরা কোনো ভাবে। দেখতেই পাচ্ছি তো কপিল সিব্বালের মতো অমন আইনজীবী আপনারা নিয়োগ করেছেন, সেখানে কি আমরা কোনো শাস্তি বিধানের বিরোধিতা করছি? এখনো একটা উদাহরণ দেখাতে পারবে যে শাস্তি বিধানের বিরোধিতা করেছি? না, কলকাতা পুলিশকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা কখনো না। চলছে। তাহলে কি করে আপ্রাণ চেষ্টা? না, আপ্রাণ কপিল চেষ্টা সিব্বাল তার একটা, জীবনের সেরা চেষ্টা আমরা এই সবথেকে মজার কথা, আমরা পুরোটা লাইভ দেখেছি। ফলে আপনিও দেখেছেন, পুরোটা আমিও লাইভ দেখেছি। দেখেছি আমরা, আমি ওইজন্য আপনি আমরা বললাম। দেখেছেন, কে হেসেছে সেটাও দেখেছেন। আমি ওই হাসি নিয়েও বিতর্কটা হয়েছে, এবং হাসি নেওয়ার হাসার হাসি নিয়েও বিতর্কটা হয়েছে। হাসি তো আমরা অনেক কিছুই দেখছি, বলছে এই হাসি করে বিপ্লব করাই যেতে পারে, সেটাও তো আমরা দেখেছি, এখন সোশ্যাল মিডিয়াতেও ঘুরছে। ফলে হাসি নিয়ে বেশি কথা আমরা না বললেই ভালো। আর না বললে আপনাদের ভালো, কারণ না, আমি সুপ্রিম কোর্টে যে হাসিটা সেইটা নিয়ে কিন্তু কেউ কোনো মানে আইনি জটিলতা করেনি, বাকিটা সমাজে চলছে। অবশ্যই, আমি শেষ করে দিই, জাস্ট ক্লোজ করি, তারপর না বলতে দিলেও হবে। আমি যেটা বলার চেষ্টা করছি যে কপিল সিব্বাল, আমরা যে দুটো লাইভ দেখেছি সুপ্রিম কোর্টে, একটা জায়গায়ও কলকাতা পুলিশের কোনো ভুল নেই শব্দটা বলেছে? রাজ্য সরকারের তরফ থেকে কে বলেছে ভুল নেই? ভুল নেই কেউ বলেছে কি? আমি জিজ্ঞেস করছি। না, কেউ বলেনি। তাহলে বাঁচানোর এমন জায়গাটা কোথায় আহম্মক আসছে? নেই কেউ। তার মানে বাঁচানোর জায়গাটা কোথায় আসছে? আমরা বলেছি যে আমাদের প্রসিডিওরাল যে ল্যাবস গুলো নিয়ে প্রশ্ন উঠছে, সেই প্রসিডিওরাল ল্যাবস গুলো হয়নি বলে আমরা জায়গা তৈরি করছি। রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রসিডিওরাল ল্যাবসের জায়গাটা নেই। আমি ওই সময়টার জন্য বলবো বারবার যে যদি তাড়াহুড়ো থাকতো তাহলে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কেন বাড়িতে রাখা হয়েছিল? বাড়িতে তো রাখা হয়েছিল। রাজ্য সরকারের তো স্বাস্থ্য পরিষেবা পড়ে। দুই, আমি তো সেটাই বলছি। ডক্টর সন্দীপ ঘোষই তো রাজ্য সেই জন্যই তো ডব্লিউবিএমসি থেকে অবস্থা সেটা তো পরিষ্কার করে দিয়েছে। ডব্লিউবিএমসি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে অনেকদিন বাদে হয়েছে তো। 700 জন মারা যাওয়ার পরে তো লবি, 700 জন বঙ্গ লবি দাদা যখন নড়ে গেছে, 700 জন কৃষক মারা যাওয়ার পরে তো কৃষি বিল উঠে গেছে। এখানে তো তার আগেই হয়েছে যদি সেভাবে দেখো। কাফিল খান 30 জন বাচ্চা মারা গেল, তারপরে কাফিল খানের রেজিস্ট্রেশনটাই বাতিল হয়ে গেল অক্সিজেনের অভাবে। ফলে আমাদের এই রাজ্যে এগুলো হয় না। আমি যেটা বলার চেষ্টা করছি, গুলিয়ে যদি না দাও, আমার বক্তব্য হচ্ছে যে সন্দীপ ঘোষ হোক বা সঞ্জীব বাবু, তুমি যেখানেই লাইন টানো না কেন, আমাদের মূল দাবি হচ্ছে সিবিআই এর প্রসিডিওরাল জায়গাতে আমরা কোনো বাধা দিয়েছি কিনা। আমরা বাধা দিইনি এবং আমরাও চাইছি জাস্টিসটা প্রিভেইল করুক। অবশ্যই। আমি প্রদীপ্তকে অসংখ্য ধন্যবাদ জানাবো। প্রদীপ্ত কিন্তু একটা কথা বলেছে, পার্ক স্ট্রিটে যেরকম মনে আছে তো, পার্ক স্ট্রিটে সিপি মানে তৎকালীন সিপি নগর পাল তার বাড়ির সামনে থেকে যেভাবে চ্যাংদোলা করে সিবিআইকে নিয়ে গেল, মানে কোনো একটা এলিট এজেন্সির মান সম্মান থাকলে সেটা নিয়ে লড়তো, সেই বাধাটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখনো দেয়নি সিবিআইকে। আমার মনে হয় এর জন্য কৃতজ্ঞ থাকা উচিত, কারণ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কিছু না হলেও তৎকালীন মোদী সরকার, এখন এনডিএ সরকার কিছুটা হলেও ভয় পায়। আমি এই প্রসঙ্গে তো আসবো না, আমি বলছি এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আমি একটা কথা জিজ্ঞেস করব, কি মনে হচ্ছে আজকে তো নির্মলবাবুর বক্তব্য তো শুনলেন এবং প্রদীপ্তও বললেন যে সিবিআইকে কিন্তু এখনো পর্যন্ত বাধা দেওয়া হয়নি। সেটা নিয়ে কি সিবিআই সত্যি তোমার কথা মতো কৃতজ্ঞ থাকা উচিত? শোনো, প্রথম থেকে যদি দেখা যায় আজকে আবার অ্যাজ ইউজুয়াল আরেকজন প্রবক্তা এতটা ইনসেনসিটিভ এবং এতটা খেলো করে দেখছে পুরো জিনিসটা। প্রথমত বারবার বলছে যে মেয়েটা কতক্ষণ বাড়িতে ছিল। প্রথমত সে মেয়েটা ছিলই না, তার মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল এবং কতক্ষণ ছিল সেটা পুরোটা টিভিতে দেখা গেছে। আচ্ছা, বারবার একটা কথা বলা হচ্ছে যে, শুধু একটা রিকোয়েস্ট করব, ইনসেনসিটিভিটিটা কোথায় সেটা যদি একটু বুঝা, কারণ এটা আমার গায়ে লাগছে। না, আমি আসছি। টিআরপি নাকি এই সবগুলোর জন্য নাকি টিআরপি উঠছে, কি সব করছে লোকজন, এই ধরনের কথাবার্তা আমার মানে বেসিক্যালি বোধগম্য হয় না, যার জন্য আমার মনে হয় এটা অত্যন্ত ইনসেনসিটিভিটি। আচ্ছা, প্রথম থেকে একটু বলি, মমতা ব্যানার্জি এবং তার দলবল সিস্টেম্যাটিক্যালি, মানে যার জন্য বারবার আমরা এটাকে বলছি, এটা সিস্টেমাইজ, একদম সিস্টেম দ্বারা ক্রাইম। প্রথমেই মানে যে মমতা ব্যানার্জি, তুমি পার্ক স্ট্রিট দিয়ে শুরু করলে, যে মমতা ব্যানার্জি ইজ নোন ফর হার ইনসেনসিটিভ স্টেটমেন্টস, এটা সাজানো ঘটনা, অমুক প্রেগনেন্ট কিনা, 14 বছরের মেয়ের অ্যাফেয়ার চলছিল কিনা, এই ধরনের কথাবার্তা বলে। এইবার পুরো চেঞ্জ অফ অ্যাটিটিউড, সোজা চলে গেলেন উনি কোথায়, ঝাড়গ্রাম না কোথায় ছিলেন, সোজা উনি চলে গেলেন মৃত ডাক্তারের
বাবা মার কাছে, এবং গিয়ে নিজেরই কথা অনুযায়ী, এগুলো আমাদের কারোর বানানো নয়, উনি আবার দুদিন পর প্রমাণ চাইলেন, নিজেরই কথার প্রমাণ চাইলেন যে দেখুন মেয়ের যা হয়ে গেছে, এই নিন 10 লক্ষ টাকা, মেয়ের নামে একটা কিছু করুন। তারপরে শুরু হলো পুরো জিনিসটাকে মানে কভার আপ করা, বাবাকে আর মাকে আলাদা করে দেওয়া হলো, এবং মা যে কাকতি মিনতি করেছিল যে শুধু মেয়ের মুখটা দেখতে চায়, সেইটা পুরো দুজনকে আলাদা করে দেওয়া হলো। তুমি আজকে এই কাকুর কথা বলছো, কিন্তু তোমার মনে থাকবে প্রথম থেকে আমরা শুনছি যে কাউন্সিলর কেউ একজন ওখানে সই করেছিল, এবং এই এত বড় মৃত্যুর মধ্যে যাকে নৃশংসভাবে মারা হয়েছে তার বাবা প্র্যাকটিক্যালি কাতর কণ্ঠে বলছে যে আমার মেয়ের শেষকৃত্যর খরচাটুকু আমি দিতে পারলাম না, কে দিল? মানে সে আমার গলাটা কেঁপে যায় বলতে, যে আমার মেয়ে জিজ্ঞেস করবে আমাকে ভবিষ্যতে, মানে তার আত্মা জিজ্ঞেস করবে যে বাপি তুমি আমার এইটুকু খরচাটুকু দিতে পারলে না। মানে এটা কতটা প্যাথেটিক। আজকে প্রদীপ তো প্রথম থেকেই বলার চেষ্টা করছে যে না তৃণমূল এদের কারোর সঙ্গে নেই। সন্দীপ ঘোষকে একটা জায়গা থেকে বের করে 4 ঘন্টার মধ্যে আরও আরেকটা হসপিটালে দেওয়া হলো। বিনীত গোয়েলকে বিনীত গোয়েল নাকি গিয়ে বলেছিল যে না আমি রেজিগনেশন দিচ্ছি, উনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে না ট্রাফিক কে ম্যানেজ করবে, অতি কষ্টে ট্রান্সফার করা হয়েছে, হ্যাঁ একটা সিপি থেকে আরেকটা জায়গায় দেওয়া হয়েছে। রাজীব কুমারকে যেরকম উনি করেছিলেন, উনি এটা থেকেই করে থাকেন, সেই জন্য এটা বলা বৃথা যে তৃণমূল একেবারেই এদের সঙ্গে নেই, একদম সঙ্গে আছে, এবং কমপ্লিটলি এই এত বড় ঘটনা ঘটেছে, এখনও ঘটে যাচ্ছে। আজও বোধহয় আরও কোনো একটা কলেজ থেকে ইনফরমেশন এসছে, নর্থ বেঙ্গলে বলো সমস্ত হসপিটালে এই একই জিনিস। আর এই কিশোর করছের মধ্যে 13টা পয়েন্ট 1 বছর আগে মাননীয় রাজ্য সভাপতি তুলে ধরেছিল, তার মধ্যে ডেড বডি পাচার, ভাইটাল অর্গানস পাচার, সেল, আনরেজিস্টার্ড বডিগুলোকে সেল করা, এবং তুমি শুধু সিরিঞ্জের কথা বললে, ডিসপোজেবল গ্লাভস, মানে যে গ্লাভস নিয়ে ডাক্তাররা আমাদের গায়ে হাত দেয় সেইটা যদি ইউজড হয় কত বড় রিস্ক তুমি চিন্তা করো। তুমি নিম্নমানের মেডিসিনের কথা বললে, এইরকম 13খানা পয়েন্ট, সেজন্য কী সব করছে বলে এই জিনিসটাকে এরকমভাবে এড়িয়ে দেওয়া যায় না। এটা এন্টায়ারলি তৃণমূলের সময় হয়েছে, এবং 13 বছর ধরে একমাত্র একজন কন্টিনিউয়াসলি হেলথ মিনিস্টার থাকা সত্ত্বেও উনি এখন বলতে পারেন না, বা ওনার হয়ে কেউ বলতে পারেন না যে উনি নাকি জানতেনই না, সেটাও যেরকম ক্রাইম, জেনে শুনে যদি করে থাকে সেটা আরো বড় ক্রাইম। আমি আপনার কাছে আসছি, আমি একবার মনদীপ মিশ্রার কাছে চলে যাবো। মনদীপটা কি মনে হচ্ছে আমাদের রাজ্যে, আমি এই আলোচনার মধ্যেই বলি, আমাদের রাজ্যে এখন বলে না, আমি কিন্তু শুধু তৃণমূল সরকার বা বাম সরকার, আমি কাউকে আলাদাভাবে কাঠগড়ে দাঁড় করাবো না, আমাদের এখানে যে ব্যবসাগুলো হয় সেই ব্যবসার মধ্যে, আমি চা বা অন্যান্য ব্যবসার কথা বলছি না, যে ব্যবসাটা আমাদের সমান্তরাল অর্থনীতির একেবারে বলা যেতে পারে স্তম্ভ, কয়লার ব্যবসা, গরুর ব্যবসা, বা স্টোন চিপসের ব্যবসা, পাথর তোলার ব্যবসা, ঠিক সেরকমই একটা ব্যবসা বেশ কিছুদিন ধরে অভিযোগ ছিল যে এই মেডিকেল অর্থাৎ এই স্বাস্থ্যের একটা ব্যবসা চলে। তার মধ্যে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ কিডনি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা, তেমনই সিরিঞ্জ পাচার করা। আমরা বাম আমলেও দেখেছি কিডস কেলেঙ্কারি, আমরা এখনও ভুলে যাইনি, আবার এই সময়েও দেখছি। এছাড়াও রয়েছে সিরিঞ্জ, হাতের গ্লাভসের কথা বললেন, এমনকি মৃতদেহ পাচার করে দেওয়া, বিভিন্ন জায়গায় মৃতদেহ স্কেলিটন বিক্রি করে দেওয়া, অথবা সেই রকম যদি হয় মৃতদেহ যদি থাকে, এটা অত্যন্ত কদর্য ব্যাপার, নেক্রোফেলিয়ার মতো ব্যাপার, অর্থাৎ মরদেহকে দিয়ে দেহ ব্যবসা করে আবার পৌঁছে দেওয়া। এসব ব্যবসা তো দীর্ঘদিন ধরে চলছে বলে অভিযোগ ছিল। আপনার কি মনে হচ্ছে যে এই গোটা ঘটনা, আমি প্রেক্ষাপটটা শুধু বলছি, এতে যেহেতু বহু কোটি কোটি টাকা জড়িয়ে আছে, সেই জন্যে এই কেসটা আরও রহস্য থেকে রহস্যময় হয়ে উঠছে? দেখুন, এইখানে আপনি যেটা বললেন সেটা একটা খুবই, মানে যাকে বলা হয় একটা বৃহৎ একটা প্রশ্ন আপনি তুললেন। আমি জাস্ট আপনাকে একটা স্ট্রেট লাইন মেথডে আমি আপনাকে বলছি কি, মানে এটা পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল নেই, হ্যাঁ, একটা যাকে বলা হয় একটু যাদের বুদ্ধি থাকে, যারা একটু জিনিসটা বুঝতে পারে, তাদের মনে কি প্রশ্নগুলো আসছে। এইখানে এই যে নৃশংস যে হত্যাটা হলো, তারপরে যেভাবে পয়েন্ট নাম্বার 1 যেভাবে মৃতদেহটা পোস্টমর্টম করা হলো, এক
দ্বিতীয় যেভাবে তার ক্রিমিয়েশন হলো, 2, 3 ওই যে ভ্যান্ডালিজম হলো, এই 3টে বেসিক আপনি যদি একটা পয়েন্টগুলো যদি আপনি বিচার করে দেখেন, একটা নেক্সাস দেখা যাচ্ছে। এক, আবার পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট। এটা যত দেরি হয়ে যাবে, এখন সিবিআইয়ের কাছে তো যদি অন স্পট যদি ওরা কোনো এভিডেন্স না পায়, ওরা কিচ্ছু করতে পারবে না। তো এই জিনিসটা ভালো করে ম্যানেজ হয়ে গেছে। যদি ওই আমরা কনস্পিরেসি অ্যাঙ্গেলটা দেখি, জিনিসটা খুব ভালো 4 দিনে 5 দিনে ম্যানেজ হয়ে গেল। আপনি বলছেন দেওয়াল ভেঙে এবং 14 তারিখ একদম, রাতে খুবই প্রমাণপত্র তুলে নিয়ে গিয়ে ওরা নিজের কাজ করে নিয়েছে। ওই যে নেক্সাসটা ছিল বা ওই যে কনস্পিরেসিটা, ওটা হয়ে গেছে, ওটা পূর্ণ হয়ে গেছে। সিবিআই দেখুন, সিবিআই ওই পার্ট থেকে তো এভিডেন্স আনতে পারে না। দিস ইজ নট এফবিআই, সিবিআই। আবার আমরা যেটা আপনি বললেন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কি এটা কি সারদা নারদার মতন হয়ে যাবে, পাবলিক মেমোরি থেকে এটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে, তারপর ধীরে 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 ফাইলটা আবার একটা সেটিং এরও গল্প আছে এইখানে। দেখুন এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি বা যে আমরা জিনিসটা ফিল করলাম, এটা সেটিং আছে না নেই, আচ্ছা এটা সবই জানে কি যত হসপিটাল, আমি এটা খালি বেঙ্গলের কথা বলবো না, অল দ্য ইয়ার যদি আপনি দেখেন পুরো ইন্ডিয়াতে একটা ওইখানে একটা আড্ডা থাকে, একটা ক্রাইমের আড্ডা বলতে পারেন, বিজনেস ক্রাইম হয়, তারপরে একটা ওইখানে ঘোটালা হয়, এটা সব জায়গায় আছে, এটা ইট ইজ আন্ডারস্টুড ফ্যাক্ট। কিন্তু এই যে মার্ডারটা নিয়ে যে আমরা কথা বলছি, এটা আমরা নিজে যখন আমরা ডিসকাশন করছি ওটা হারিয়ে যাচ্ছে। কি হলো, কেন ওই ভ্যান্ডালিজমটা হলো, এক, কেন এত তাড়াতাড়ি ওই মৃতদেহটা তার পোস্টমর্টমটা হলো, 2, 3 উনি যেটা বলছেন, ওই যে উনি যে বক্তব্য দিলেন, হি ইজ হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি বলছেন রক্ত গঙ্গা বয়ে যাবে, কেন এই না বললেন? মানে একজন সরকারি কর্মচারীকে গিয়ে বলছেন, অন রেকর্ড উনি বলছেন। দেখুন আমরা উই বিং সিটিজেন্স অফ ইন্ডিয়া, ল অ্যাবাইডিং, আমরা দেখি কি কোথায় লটা হলো। তৃণমূল মাইট নট বি আ ভিকটিম, মাইট নট বি আ আপনি অ্যাগ্রেসর বলতে পারেন, কিন্তু কেন হলো, কেন কমিশনার ওয়াজ নট ইমিডিয়েটলি টেকেন ইনটু অ্যাকাউন্ট? ওনাকে আপনি দেখুন কিভাবে হলো, কমিশনারকে এতদিন পরে উনি সরিয়ে দিলেন, তার মানে কোথায় শি ইজ সো কনফিডেন্ট যে আমি যা চাইবো আমি করে দেবো, এই একটা ভাবনা চলে আসছে। আর আমাদের যেটা লাগছে, হতো আই মে বি রং অলসো, আস্তে আস্তে শি হ্যাজ লস্ট দ্যাট প্লেস ইন দ্য কমন ম্যানস হার্ট। আমাদের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেতার সব কিছু আমি বলি, মমতা ব্যানার্জি, ওই রেসপেক্টটা উনি হয়তো হারিয়ে ফেলেছেন। আর একবার প্রদীপ্তর কাছে আছি। প্রদীপ্ত, কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো আমি অস্বীকার করতে পারি না যে মমতা বন্দ্যোপাধ্যায় তার অগ্নিকন্যাসম বিরোধী নেত্রী হয়ে ওঠা, এবং গোটা পশ্চিমবাংলায় 2011 অর্থাৎ পরিবর্তনের আগে গোটা বাংলা জুড়ে আমরা প্রতিধ্বনি পেয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, এবং সত্যি কথা বলতে গেলে তৃণমূল কংগ্রেস নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, এবং তার উত্থানের সঙ্গে সঙ্গে একটি দলের উত্থান এই রাজ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 1 দশক অতিক্রান্ত শাসক হিসেবে কোথাও যে কথা মনদীপ মিশ্রা বলছিলেন, এই ঘটনাতে কোথাও কি ভিত্তিটা নড়ে গেল? মানুষ, সাধারণ মানুষ বেরিয়ে আসছেন, মানে কোনো রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষ বেরিয়ে আসছেন, বাড়ির মহিলারা বলছেন যে কন্যাশ্রী প্রকল্প নিয়ে এত গর্ব, এত ভালোবাসা, এত মায়া মমতা, সেই কন্যাশ্রী প্রকল্প যারা উপভোক্তা তারাই এখন বেসুরো গাইছে। কোথাও কি মনে হচ্ছে একটা বিরাট ক্ষতি হয়ে গেল? না, আমার ঠিক উল্টোভাবে মনে হচ্ছে যে আমরা কতটা সফল হয়েছি, যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এত সুন্দর সাস্টেইন করেছি যে কেউ বলতে পারছেন, উপভোক্তারাও বলতে পারছেন। আমরা ঠান্ডা গলায় বলছি না যে চা খাওয়ালাম 3 বার মাইনে বেরিয়েছি, অনেক জায়গায় বলা চা খাওয়ালাম 3 বার মাইনে বাড়িয়ে গেলাম। আমি কি বলছি, আমরা অরূপ বাবু চক্রবর্তী সাংসদ, উনি বিধায়ক, আমি বলছি কি, দেখুন তারপরেও আমরা তার বিরুদ্ধে এখানে বলতে পেরেছি, আমরা মুখপাত্ররা সাংসদের বিরুদ্ধেও বলতে পেরেছি। আমাদের ওগুলো না খুব পরিষ্কার, দলের ডাইরেকশন খুব পরিষ্কার যে অন্যায়কে সমর্থন করা যাবে না কোনোভাবে না। কেউ ব্যক্তিগতভাবে তার অন্যায় করলে সেটা দলের দায় নয়, দল তাকে তার ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবে। আমি কি বলছি যে আমাদের সাফল্য এখানে যে আমরা বলবো না যে তোমাদের 3 বার মাইনে বাড়িয়েছি, চা খাওয়ালাম, যাও গিয়ে তোমরা তোমাদের ধর্ণা তুলে নাও, নিয়ে তোমরা কাজে যোগ দাও, নয়তো পরের দিন পেটানোর ছবি আমরা খবরের কাগজেও দেখেছি। এই জায়গাটা আমাদের নেই।
আমাদের যে জায়গাটা আছে সেটা হচ্ছে যে তুমি তোমার প্রতিবাদ করছো, পরের দিন মুছে দেওয়া হয়েছে সবকিছু। মুছে দেওয়া মানুষের মন থেকে কি যায় অত সহজে? গ্রাফিটি মুছে দেওয়ার সঙ্গে আবারও বলছি, গ্রাফিটি মুছে দেওয়া, তুমি এখান থেকে বেরিয়ে যাবে, বাংলা বিচার চাইটা থাকবে কি? তখন তো আর একটা নিউজ পোর্টাল হবে, তাই না? তখন তো আর একটা নিউজ জায়গা হবে। সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে একটা ব্যাপার আছে। আমার বক্তব্য হচ্ছে যে মানুষের মেমোরি এত সত্যি হয়তো শর্ট কিনা আমি জানি না, কিন্তু মেমোরি এত তাড়াতাড়ি মানুষের মন থেকে চলে যায় না। মানুষ জানে যে যদি বিচারের প্রসঙ্গ আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিচারের সঙ্গে সবসময় যাবে। ইতিহাসে তো লেখা থাকবে কলকাতা পুলিশকে বাঁচাতে কপিল সিব্বলের মতো আইনজীবী 4 বার এরকম ঘটনা ঘটেছে, তার আগে 2 বার তুমি জানো 4 বার মোট ঘটনা ঘটে গেছে এই সরকারের আগেও 2 বার। কপিল সিব্বলের টাকাটা তো জনগণের টাকাতেই দেওয়া হচ্ছে। আবারও বলছি যে পুলিশকে বাঁচাতে নয়, তাহলে পুলিশকে বাঁচাতে। তার মানে তুমি কি বলতে চাইছো যে ওই ইন্দিরা জয়সিং এর টাকা কে দিচ্ছে? তুমি কি বলতে চাইছো যে সিবিআই এর হয়ে এত লড়াই লড়ছেন তার টাকাটা কে দিচ্ছেন? এবং সিবিআই তো তারপর থেকে দেখা যাচ্ছে বাকি বুড়ো আজকে জামিন পেয়ে গেল, শঙ্কর আড্ডা আগে জামিন পেয়ে গেছে, বিশ্বজিৎ দাস নামে একজন জামিন পেয়ে গেছে, পরপর সব অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গেছে। তাহলে তাদের হয়ে যারা লড়াই করছে, আমি এভাবে যাব না। আমি আরো সুখবর শুনিয়ে রাখি, বিখ্যাত গরুর ঘটনায় জড়িত এনামুল হকও জামিন পেয়ে গেছে। আমি সব এই জায়গাগুলো বসি, তাহলে তার টাকাগুলো কোথায় থেকে যাচ্ছে, কে সেই টাকাগুলো দিচ্ছে? সিবিআই এর যারা লড়ছে তারা কাদের টাকায় লড়ছে? এইভাবে বিতর্কটা হয়। একবার আসবো, একটু থামাবো, আমি শতরূপার কাছেই আসবো। শতরূপা, একের পর এক অনুব্রত মণ্ডল থেকে পুজোর আগে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব, পুজোর আগে অনুব্রত মণ্ডল থেকে এনামুল হক, বাকিবুর সবাই ছাড়া পেয়ে গেল, তারা চলে আসছে বেলে আর কি। হ্যাঁ, কেউ জেলে ছিল, বেলে। অনুব্রত বাবু তো বেরিয়ে গেলেন। হ্যাঁ, তা কোথাও কি এই কথাটাই হয়েছিল যে পুজোর আগে এদের ছেড়ে দেওয়া হবে? মানে তোমার বক্তব্য হচ্ছে? আমার বক্তব্যটা হচ্ছে, আমি নিজে আমার বিরুদ্ধে, আমি তো ওপেনলি বলছি, মানে খোলাখুলি বলছি, ভুল বললে নিশ্চয় আইন আমাকে তো ছাড়বে না, আইনের ঊর্ধ্বে তো কেউ না। অনেক সময় হয় না যে তদন্তকারী এজেন্সি একটা তারিখ ভুল করে দিল, তারই জন্য বেকসুর খালাস, সেরকমও হয়েছে। কিন্তু আমি সারদার কেসেও আমি জানি। হ্যাঁ, মানে আমার বক্তব্যটা হচ্ছে কি, সারদা কেসে যা গেছে, আর তো আসবে না, এগুলো আমার কথা নয় এটা। এই কেসটায় কি হবে? কারণ আমি তো দেখছি একের পর এক অনুব্রত মণ্ডল থেকে বাকিবুর থেকে এনামুল হক সবাই বেরিয়ে যাচ্ছে, এই কেসটায় কি হবে? শোনো, প্রথমত না আমার ভীষণ অবাক লাগে যে তুমি জার্নালিজম করো ঠিকই, কিন্তু তোমার ইমাজিনেশনটা এত সুন্দর, ভালো লাগে আমার তোমার শো আসতে, কিন্তু তুমি এত দূর ভেবে নিচ্ছ। আমি কি একটু ভুল বলছি তো আমি তোমায়, তুমি এত দূর ভেবে নিচ্ছ যে সুপ্রিম কোর্টে পর্যন্ত আমরা চালাই, মানে প্রাইম মিনিস্টার চালান, এবং প্রাইম মিনিস্টার যেহেতু তোমার মতে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নিয়ে আমি কিচ্ছু বলি, তাহলে বলোই না, এই দিকেই যেও না। আমি তো এইটা আমার যেটা মনে হচ্ছে যে এতগুলো লোক বেলে বেরোচ্ছে, তারা ছাড়া পায়নি কেউ, 10 লক্ষ টাকা পার্সোনাল বন্ড দিতে হয়েছে, বীরের সম্মান দিয়ে ফেরত আনবে কালকে, সে আনুক। আমার তো মনে হচ্ছে জেল টেল খালি করছে, পরিষ্কার টরিষ্কার করে রাখছে, এরপর আরও বড় অতিথি ঢুকবে বলে। আরেকটু আমি বলি, আমার প্রদীপ্তর বক্তব্য সবসময় ভালো লাগে, এবার আমার আরও ভালো লাগলো এটা দেখে যে প্রদীপ্তরা ভীষণ আত্মতুষ্টিতে ভুগছে, ভীষণ ভালো কাজ করেছে, এত সুন্দর ওরা এটা তো ওদের নয়, এটা তো যারা ওখানে সিবিআই কতদিন আর রাখবে। আমি বলছি না বড় কেউ ঢুকছে বোধহয়, আমি ওরা বলছি না, আমি বলছি যে সুখেন্দু শেখর রায়, জহর সরকারের মতন এমপিরা যেখানে একেবারে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মমতা ব্যানার্জি দোষ করছেন, এবং মনদীপ মিশ্রাজি পরিষ্কার বললেন যে উনি খুব ভদ্রভাবে বললেন যে উনি মনে করছেন যে পপুলারিটি একটু কমছে। আমি তো বলছি যে তোমাদের ভিজুয়াল অনুযায়ী, শুধু তোমার চ্যানেল নয়, বহু মানুষের, জনসাধারণের সোজাসুজি তারা বলছে যে তোমার চা তুমি খাও, বিচার চাই দিয়ে যাও। এটা আমি বলিনি, এটা সাধারণ মানুষ বলছে। এতগুলো স্লোগান ওরা বলছে যেগুলো সত্যি আমার বলতে বাজছে। কোথাও একটা মমতা ব্যানার্জির প্রতি কমপ্লিট বিতৃষ্ণা এসে গেছে, দে আর ফেড আপ। তুমি খুব কারেক্টলি বললে যে যারা কন্যাশ্রী এতদিন নিয়েছে তারা কিন্তু বলছে যে আগে কন্যা সুরক্ষা দাও, তারপরে তো কন্যাশ্রী হবে। তো সেই জন্য
তৃণমূল যদি নিজের আবার এখনো আত্মতুষ্টিতে ভোগে, ওরা ভুগতে থাকুক, আমার কিছু বলার নেই সেখানে। ওরা সবসময় মনে করে সবই ওদের নৈতিক জয়, এটাও যদি ওরা মনে করে নৈতিক জয়, আমার মনে হয় একটু ওদের আত্মবিশ্লেষণ করা উচিত। যদিও আমাদের জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা অসুবিধা বারবার বলছি দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। না, এটা আপনি বলছেন, আমরা বলছি, এটা আপনি বলছেন। শতরূপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আপনি বলছেন, আপনার পার্টি এখনো পর্যন্ত আপনাদের শীর্ষ নেতৃত্ব এই পশ্চিম বাংলায় তাদের অনুমোদন কি দিয়েছে যে পার্টির পতাকা নিয়ে, গেরুয়া পতাকা নিয়ে নবান্ন গিয়ে যাও, ওখানে গিয়ে ধর্ণা দাও? ওটা তো বকলমে ছদ্মনামে লেখার মতো। ওটা তো ছাত্র সমাজের, আমাদেরও নবান্ন অভিযান হয়েছে, আমাদেরও লালবাজার অভিযান হয়েছে। না, এর মধ্যে হয়েছে, আবারও হবে, এর মধ্যে হয়েছে। নবান্ন অভিযান আমাদের হয়নি এটা বলে না, নবান্ন অভিযান হয়েছিল সে বহুকাল আগে, সেইটা নয়। নবান্ন অভিযান বহুকাল আগে, আমরা লাগাতার প্রথমে শ্যামবাজার, তারপরে আমরা পরিষ্কার বলছি দফা এক দাবি এক, আমি শতরূপা বলছি, নবান্ন অভিযান শেষবারের মতো গেরুয়া অর্থাৎ গেরুয়া শিবির করেছিল, তারপর 17 লক্ষ নতুন ভোটার শুধুমাত্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর কলকাতায় এসেছে। মানে এই 17 লক্ষ নতুন ভোটাররা তারা কিন্তু দেখেনি যে ভোটার হওয়ার পর 18 বছর অতিক্রান্ত করার পর তারা কিন্তু দেখেনি যে এই রাজ্যের প্রধান বিরোধী দল এখনো পর্যন্ত কিন্তু এমন কোনো কর্মসূচি নেয়নি। তোমার মনে হচ্ছে আমার কেন মনে হবে? আমরা লাগাতার, আমরাই প্রথম থেকে এখনো অবধি আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি, লাগাতার, মানে লাগাতার আন্দোলন। অফকোর্স আমাদের ওখানে ধর্ণা মঞ্চে, আমাদের ধর্মতলা যেটা আছে, তার আগে শ্যামবাজারে আছে, তো এগুলো এখন স্টুডেন্টস অ্যাজিটেশনে ওইটা তোমরা অতটা ফোকাস করনি, কিন্তু পলিটিক্যাল আন্দোলন বলতে কিন্তু বিজেপি প্রথম থেকে আজ অবধি আছে এবং চালিয়ে যাবে। আমাদের মধ্যখানে উইমেন্স কমিশনে তালা লাগাতে গিয়েছিল। আমি শতরূপা আসছি, প্রদীপ্তর কাছেও যাব, বন্দীপদার কাছেও যাব। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলার অন্যতম রঙিন রাজনৈতিক চরিত্র অনুব্রত মণ্ডল তিনি জেল থেকে বেরিয়েছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তার কন্যা সুকন্যা বাবাকে আনতে গিয়েছিলেন, জেল থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। কেষ্টদা নামেই তিনি পরিচিত, বীরভূমে এবং রাঢ় বাংলার বাঘ বলে পরিচিত সেই অনুব্রত মণ্ডল বেরোলেন। এবং অনেকে মনে করেন যে পশ্চিম বাংলার তৃণমূল রাজনীতির তিনি অন্যতম চরিত্র। কোনো সংসদীয় পদে না থেকে শুধুমাত্র জেলা সভাপতি হয়ে তিনি যে দাপট দেখিয়েছিলেন, সেটা শুধুমাত্র বাম আমলে সাংগঠনিক জেলা যারা দায়িত্বে থাকতেন তারাই পারতেন। অর্থাৎ তৃণমূল রাজনীতিতে বিরল চরিত্র অনুব্রত মণ্ডল, তিনি জেল থেকে বেরোলেন। বহু বিতর্কের নায়ক, কারোর কাছে নায়ক, কারোর কাছে খলনায়ক, সেই অনুব্রত মণ্ডল তিনি বেরোলেন। আমি আবার ফিরে আসি পুজোর আগে। একের পর এক অনেকের কাছে দুঃসংবাদ, অনেকের কাছে সুখবর, একের পর এক অনেকের কাছে নায়করা, অনেকের কাছে খলনায়করা বাড়ি ফিরছেন। কিন্তু এর কৃতিত্ব কাকে দেবেন, কাকে দেবেন, কাকে দেবেন? আমি একবার চলে যাই ডক্টর শতরূপা। যত পুজো গড়িয়ে আসছে, উৎসব তত রঙিন করার চেষ্টা করা হচ্ছে। আবার এরকম অসংখ্য মানুষ আছেন তারা বলছেন যে এইবারের পুজো শোকের আবহে, পুজোর দিন এগিয়ে আসছে, এবার পুজো হবে শুভ বনাম অশুভর লড়াই, এবার পুজোতে হবে অন্ধকারের সঙ্গে আলোর লড়াই এবং শক্তির সাধনা হবে, দরকার হলে অকাল বোধন হবে, মহালয়ার দিন ভোট দখল হবে, এসব মানুষ বলছেন। আমার বক্তব্য, এ রাজ্যের প্রধান বিরোধী দল যেখানে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং অবশ্যই সুকান্ত মজুমদারের মতো দাপুটে নেতা রয়েছেন, কিন্তু এই রাজ্যে কি হচ্ছে? মানে এখনো কি তাহলে কেন্দ্রীয় স্তর থেকে কোনো গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত পাওয়া যায়নি? একটা নবান্ন অভিযান, একটা লালবাজার অভিযান। শোনো, আমরা তুমি চাইছো বলেই তো হবে না। আমি কেন চাইতে যাব? আমার চাওয়ার কি রয়েছে? আমি প্রথম থেকে আবারও বলছি তোমাকে, প্রথম দিন থেকে যেদিন বডি নিয়ে যাওয়া হচ্ছিল সেদিন যেরকম সজল, অগ্নিমিত্রা খুব সম্ভবত না, তার আগে অন্যরা আটকেছে।
আমাদের লোক ছিল, প্রথম থেকে আমাদের লোক ছিল, এবং আজ অবধি আমাদের আমরাই আন্দোলনে লালেরাও আছি। এখন আপনাদের লোক, তাহলে তো না, তৃণমূল না, ঠিক কথাই বলে। লালেদের কথা তো আমি মেনশনই করছি না, না, কিন্তু লালেরা আটকে ছিল কে? লালেদের নিয়েছিল। ইতিহাসে লেখা থাকবে কার কথা আটকে ছিল প্রথম কে? মীনাক্ষী। সেটা তোমাদের পারসেপশন, কিন্তু perception, একদম ঠিক খারাপ রাইট হবে। নো। হার্টসের ওখানে একদম সজল অগ্নিমিত্রের, আমি ভুলে যাচ্ছি থার্ড একজন ছিল, 3 জনে ছিল ওখানে, আমরা অন্তত ক্যামেরায় তাই না, কিন্তু একটা নবান্ন অভিযান, লালবাজার অভিযান হয়নি কেন? হয়নি কেন? আর কবে হবে? হবে যখন সময় পুজো হবে, চলে এলো, তখন তারপর হবে না। হবে। পুজোর সময় কেন হবে? আমাদের বিভিন্ন আন্দোলন আছে, এখনো প্ল্যান্ড আছে। আজকেও থানা শুদ্ধিকরণ চলেছে, আজকে বোধহয়, আজকেই ছিল, বিভিন্ন রকম চলছে, এবং লাগাতার স্টেডিলি আমরা বিশাল কিছু মানে লাফালাফি না করে, যেরকম স্টুডেন্টসরা করছিল তাদের পেছন থেকে ফুল ফ্লেজেড ব্যাকিং দেওয়া। অফকোর্স আমরা অ্যাক্টিভলি ছিলাম না অন্য পার্টিদের মতন, আমরা কন্টিনিউয়াসলি ছিলাম। আমরা শ্যামবাজারে যেরকম আন্দোলন করেছি, তারপরে আবার আমরা ধর্মতলে করেছিলাম। ছাত্র সমাজ তো ছাত্র সমাজের মতন করেছিল, সেটার সঙ্গে আমাদের বলা হয়েছিল যে অফিসিয়ালি কেউ থাকবে না, যারা যারা ছিল তারা উইদাউট। তবে আমি ছাত্র সমাজকে অত্যন্ত তাদের নিশ্চয়ই তাদের ফুল মার্কস দেওয়া উচিত, কিন্তু আমার তো মাথায় কিছুতেই আসে না যে সাঁতরাগাছির অত উন্মুক্ত জায়গা থাকতে হঠাৎ সবাই দল বেঁধে, যেখানে পুলিশ ব্যারিকেড আছে সেখান থেকে আসছে কেন? আমার মনে হয় যে কোথাও যেন একটা পুরো বিষয়টাকে কিন্তু গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি একবার তোমার সঙ্গে যতদিন ধরে শো করছি তবে থেকে আমি দেখছি এই একটা লজিকে ছাড়া। না, আমার সঙ্গে যতদিন শো করছেন ততদিনে তো পশ্চিমবাংলায় তৃণমূলকে একবারও কোনো নির্বাচনে বিপাকে ফেলতে পারলেন না। বিপাকে ফেলতে পারলাম না মানে 3টে সিট থেকে 77টা সিট, এটা বিপাকে ফেলা নয়। 77টা এখন বলা যায় না, এখন বলা যায় না। সিট তুমি ছেড়ে দাও, সে লোকজন যদি ওইদিকে চলে গিয়ে থাকে, দ্যাট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল চয়েস, কিন্তু চয়েস ওই কনস্টিটিউয়েন্সি মানুষ বিজেপিকে চুজ করেছিল। শতরূপা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, আমি শতরূপা আপনাকে ধন্যবাদ জানাবো এর জন্য। মনদীপদা, এই যে বঙ্গ বিজেপিতে বারবার ভুল ব্যক্তিকে চুজ করা, মানে বেছে নিয়ে আসা, সেটা রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে অনেকে আছেন যারা ভারতীয় জনতা পার্টিতে এলেন, যারা তৃণমূলে চলে গেলেন। কোথাও কি বঙ্গ বিজেপির থেকে তৃণমূল অনেক বেশি বাম আর কংগ্রেসকে ধূলিসাৎ করে দিতে পারে এ রাজ্যে? আর যেহেতু পশ্চিমবাংলা এবং গোটা ভারতবর্ষ জুড়ে সাংগঠনিকভাবে কংগ্রেস হচ্ছে ভারতীয় জনতা পার্টির মূল শত্রু, এবং মতাদর্শগতভাবে বামেরা যেহেতু শত্রু, তাহলে ব্রাঞ্চ অফিস থাকলো কিন্তু ফ্র্যাঞ্চাইজি দিয়েই আটকে দিল লাল এবং আপনার তেরঙ্গাকে। এই কারণে কোথাও তৃণমূল কংগ্রেসকে এখানে হবে বিরোধী শাসক খেলা চলবে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেহেতু এখানে কিছু করে উঠতে পারছে না, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়ানোর মধ্যে সিপিআইএম বা লালেদের এখনও সেই শক্তি অর্জন করেনি। এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বাংলা চায়, কিন্তু বাঙালি তাকে চায় নাকি এখনো অবধি পরীক্ষিত নয়। আবার কি কথা? দ্বিতীয়ত হচ্ছে, না আমি বলছি, আমাকে একটু বলার স্বাধীনতা দিতে হবে তো, যদিও ইন্ডেক্স অনেক এতে, কিন্তু শতরূপা আপনি তো ডক্টরেট, আপনি তো অন্যদের মতো নন না। আমি বলছিলাম যেটা, যে এবং এই মুহূর্তে কংগ্রেস, শুভঙ্করবাবু এসছেন, কিন্তু অধীরবাবু যেদিকে কংগ্রেসকে নিয়ে গেছেন সেই শক্তি কংগ্রেসের নেই, অর্থাৎ রাজ্যে বিরোধী শূন্য, এবং আম আদমি পার্টি বিভিন্ন কারণে এ রাজ্যে তাদের সংগঠনটাকে সেই মতো করতে পারলো না। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এত মানুষ যারা রাজপথে নামছে, এবং কোথাও কোথাও এটাও তো ঠিক যে শেখ হাসিনাকে যেভাবে গণতন্ত্রে ভোট হয়নি বলে হেঁটে সরকার ফেলে দিল, ভারত সরকার, রাজ্য সরকার, বিভিন্ন সরকারে যারা পদে আছেন তারাও তো ভয়ে আছেন যদি হেঁটে জনগণ সরকার ফেলে দেয় এরকম করে, কারণ ভোটে যেহেতু সরকার নির্ণায়ক, মানুষ দেখতে পাচ্ছে আমার ভোটের প্রতিফলন হচ্ছে না, সেই জন্য কোথাও কি মনে হচ্ছে, আমি বলছি না সেটিং, কিন্তু শাসকে একটা অদৃশ্য বোঝাপড়া, এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল সরকার যেন এখানে ঠিকমতো কাজ করতে পারেন, রাজধর্ম পালনের জন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা করবে। এটা খুবই জটিল প্রশ্ন। দেখুন, পলিটিক্স যেটা হয় না, পলিটিক্স ইজ অ্যাবসলিউট পাওয়ার, একটা তার পেছনে একটা আপনাকে চেষ্টা করতে হবে কি আমি পাওয়ারে থাকি। এইখানে আপনাকে একটা আমি প্রশ্ন করব এই মঞ্চ দিয়ে, আমি জানি না, কিন্তু এটা নন পলিটিক্যাল একটা কোয়েশ্চেন। আজ অবধি উইথ দিস এক্সপিরিয়েন্স আমি কখনো দেখিনি কি কোনো প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার বাড়িতে পুজো অ্যাটেন্ড করে আনইনভাইটেড, আমি দেখিনি।
এর মধ্যে ইট ইজ টু বি রেড ইন বিটুইন দ্য লাইনস। তার আগে একটা ঘটনা হয়েছিল, আমাদের চিফ জাস্টিস ওয়াজ নমিনেটেড টু রাজ্যসভা, কখনো হয়নি। এখন আমি এইখানে জাস্ট একটা আপনার সামনে আমি একটা প্রশ্ন করলাম, আমরা কোথায় যাচ্ছি? কি তার মানে আপনি যেটা বললেন সেটিং, তার মানে উনি কেন গেছিলেন? ওয়াই অ্যাট দ্য হাউস অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? এক, দেখুন সেটিং আছে না নেই এটা তো বোঝার জিনিস, এটা কখনো এই ক্যামেরার সামনে কেউ বলতে পারবে না। কিন্তু আমি যেটা দেখলাম, বিজেপি ওই স্টিম ছিল না, ওই যা জোর ছিল না, নালে আর এই যে ঘটনাটা ঘটলো, দিস ওয়াজ আ স্টুডেন্ট মুভমেন্ট, যেটা এখন আম নাগরিকের একটা বুকের একটা হয়ে গেছে, একটা ঘটনা হয়ে গেছে, একটা পীড়া হয়ে গেছে। আমিও সেটা ভুগছি। এবার পুজো বলুন, দিওয়ালি বলুন, মন নেই। একটা আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট, তার সঙ্গে যে ঘটনাটা ঘটলো, কালকে আমরা দেখছি কি এখানে সুরক্ষা, আপনি কিছু বলেন, সুরক্ষা নেই। সুরক্ষার মতন একটা এলিমেন্টটা এখন সাসপিশিয়াস হয়ে গেছে। লিভ অ্যাসাইড বিজেপি, লিভ অ্যাসাইড কংগ্রেস, সিপিআইএম না, আমি একটা আমি কখনো নিজের মেয়েকে 10টার পরে আমি বাইরে রাখতাম, উনি কিছু বলেন। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আস্তে 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 এই প্রসেসটা এগোবে। 1 মাস 2 মাস 3 মাস পরে এটা হয়তো একদমই রেলেভেন্স হারিয়ে ফেলবে, কিন্তু এটা একটা বিগিনিং অফ দি এন্ড। এটা এই ক্যামেরা দিয়ে আমি বললাম। 41 সিটস সিপিআইএম লেফট ফ্রন্ট নিয়েছিল, মনে আছে 2004, একটা মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। কোথায় অ্যাবসলুট? ওটা 41 সিটস অ্যাবসলুট। তার কি হলো গন্তব্য দেখুন, একটাও নেই। এটা সাইকেল, আপনাকে বুঝতে হবে। শি ওয়াজ লাইফলেস লাইং দেয়ার। উনি বললেন 2 ঘন্টা ছিল, কি হয়েছিল ওটা আমরা জানতে চাই। অবশ্যই আমি আপনার কথা শুনে আমি অবশ্যই এই কথাটা বলবো, রাজনীতির বাইরে আমি প্রত্যেককে জিজ্ঞেস করবো, কারণ যারা আছেন খুবই মননশীল। আমার কখনো কখনো ব্যক্তিগতভাবে মনে হয় নির্যাতিতা ধর্ষিতা তাকে বোধহয় শহীদের মর্যাদা দেওয়া উচিত। তার কারণ একটা ব্যবস্থার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেই ব্যবস্থার বিরুদ্ধে তিনি একটা প্রতীক হয়ে গেছেন। আমার কখনো কখনো মনে হয় যে কাফকার উপন্যাসের মতো আমরা দেখব সকালবেলায় এসে সত্যি কথা বলার জন্য রাষ্ট্র এসে দাঁড়িয়ে আছে আমার দুয়ারে। হতে পারে তার কারণ এই মৃত্যুর ঘটনা বা হাথরাসের যে মৃত্যুর ঘটনা, এগুলো সাধারণ ঘটনা নয়। প্রত্যেকটা ধর্ষণ, প্রত্যেকটা খুনই অত্যন্ত জঘন্য, কিন্তু এই ধরনের ঘটনা কোথাও কোথাও গোটা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করায়। আমি খুব দ্রুত একবার চলে যাব। প্রদীপ্ত, কি মনে হচ্ছে সিবিআই কি সত্যি সত্য উদ্ঘাটন করতে পারবে? দেখো, সিবিআই সত্য উদ্ঘাটন করতে পারবে কিনা তার একটা রেফারেন্স তোমাকে দিই। 13 তারিখ ডিওয়াইএফআই ওখানে ধর্ণা দিল, মানে রাজ্যিকরের সামনে। যে কেন দিল? কারণ 14 তারিখ বা 13 তারিখে রাত্রিবেলায় সিবিআই সমস্ত তথ্য নেবে। এবার বারবার মনদীপবাবু বা আমরা বারবার যে কথাগুলো বলছি, 14 তারিখের ভ্যান্ডালিজম, তাতে তথ্য প্রমাণ লোপাট বা দরজা ভাঙা, তথ্য প্রমাণ লোপাট, সো অন সো ফোর্থ। এই জায়গায় দাঁড়িয়ে তার মানে 13 তারিখ অবধি তথ্য প্রমাণ লোপাট হয়নি। সিবিআই যথাযথভাবে তথ্য প্রমাণ সহ ওখানে ঢুকেছে, ক্যামেরাবন্দি হয়েছে। যেটা মিস করছো, ইনকোয়েস্ট হয়েছে কার সামনে? আমরা কেউ এটা বললাম না, একজন ম্যাজিস্ট্রেটের সামনে। সেই ম্যাজিস্ট্রেট কিন্তু আদালত কর্তৃক মনোনীত এবং তার ভিত্তিতেই কিন্তু পিএমআরটাও হয়েছে। এই জায়গাটা আমরা কেউ তুললাম না। তার মানে তার রোলটা খুব ভাইটাল। ভিডিওগ্রাফি কমপ্লিট হয়েছে, কমপ্লিট ভিডিওগ্রাফি আছে। ফলে যখন লিগালিস্টিক টার্মে তুমি কথা বলছো, হু লস্ট হার মাইন্ড বা মানে পিপলস মুভমেন্ট কিভাবে একটা জায়গায় আসবে, সেটা আলাদা জায়গা। আমি আবারও বলছি, সবকিছুরই একটা বিগিনিং হয়, সবকিছুরই একটা এন্ড হয়। চাইলে করতে পারে। আমি বলছি যে করতে পারে কি পারে না, যেভাবে যতটা দেখানো হচ্ছে ততটা আছে কি নেই, এগুলো সময়ের ব্যাপার। অবশ্যই প্রদীপ, একদম সময় কম। আমি শতরূপাকে জিজ্ঞেস করবো, সত্যি কি এবার নারদা সারদা আমি সব কিছু ছেড়ে দিলাম, যা গেছে গেছে, আমার কথা নয়, বলছি যে এইবার অন্তত সিবিআই কিছু একটা করবে, এটা আশা রাখা যায়? ডেফিনেটলি আশা রাখা যায়। আজকে দেখো, এগুলো মহিলা হয় বলতে আমার খুব খারাপ লাগে, যে কিন্তু মহিলাদের ওপর অত্যাচার, অবমাননা, লাঞ্ছনা এটা প্রাগৈতিহাসিক কাল থেকে হয়ে আসছে। এখন তফাৎটা হচ্ছে উইমেন আর এম্পাওয়ার্ড, উইমেন আর মোর এডুকেটেড, উইমেন আর মোর অ্যাওয়্যার। তো সেই জায়গা থেকে যেখানে যে রাজ্যে যাই হয়, যে কটা তুমি বললে অন্যায়, কিন্তু সরকার তার সঙ্গে কি করলো সেইটা দেখবার বিষয়। এইখানে আমাদের সরকার, রাজ্য সরকার প্রথমে দোষীদের প্রশ্রয় দিল, তারপরে জিনিসটাকে এখনও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
এবং তারপরে জিনিসটাকে জাস্টিফাই করছে, যেরকম প্রদীপ্ত করছে, বিভিন্ন রকম স্পোক্স পার্সনরা এসে করে যাচ্ছে। এইখানে আমার একটা বিশাল রকম আপত্তি। আমি মানে ফ্রম আমি তর্ক বিতর্কে যাচ্ছি না। কাছে আমি তোমার যে প্রশ্নটা, সিবিআই যে প্রশ্নটা, সিবিআই কে দেওয়া হলো পঞ্চম দিনের দিন, সিবিআই সিলড এনভেলপে কি লিখেছে আমরা জানি না, কিন্তু সিবিআই যা ভিজুয়ালস আমরা দেখছি সেইগুলো আমার মনে হয় স্বস্তির প্রচুর কারণ আছে। পুলিশের যে কাজগুলো 4 দিনে করা উচিত ছিল সেইগুলো কিন্তু ক্রমশ সিবিআই অবশ্যই। আমার সময় খুব কম, আমাকে শেষ করতেই হবে। তবে দুটো কথা আপনাদের বলে রাখি, সিবিআইয়ের উপরই নির্ভর করছে এই তদন্ত কিভাবে এগোবে, এবং সর্বোচ্চ আদালত তাদের দায়িত্ব দিয়েছে। তারা যদি দেশপ্রেমিক হয়, দেশভক্ত হয়, তাহলে অবশ্যই নিশ্চয়ই তারা এই মামলার দ্রুত নিষ্পত্তি করবে, তদন্ত করবে। কিন্তু প্রশ্ন উঠছে, একজন শুধুমাত্র গো বেচারা কলকাতা পুলিশের ওসিকে ধরে নিলেন, শুধুমাত্র তিনি কি জড়িত, আর কেউ জড়িত নন? কোথাও চোখে ধুলো দেওয়া হচ্ছে না তো? এই প্রশ্নগুলো জাগছে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই কাকু, হ্যাঁ এই কাকু খুব গুরুত্বপূর্ণ দিন। তার কারণ এই কাকু কেন সেই দিনই ময়না তদন্ত করতে বলেছিলেন, কেন শ্মশানে দুটি মরদেহকে টপকে গিয়ে দাহ কার্য করা হলো, কিসের এত তাড়া, কাকু বলতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র এই মামলায় কাকু, তিনি এসেছেন। অনেকে বলবেন এ যেন আগাথা ক্রিস্টির গল্পের মতো, গল্প এগিয়ে চলেছে, হঠাৎ এক একটা চরিত্র, অত্যন্ত তাৎপর্যপূর্ণ চরিত্র, তার একেবারে ক্লাইম্যাক্সের আগে এসে উপস্থিত হয়। পারবে তো সিবিআই? সেদিকে আমাদের সবার নজর থাকবে। আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়, ডক্টর শতরূপা এবং মন্দীপ মিশ্রা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের মতামত বিশ্লেষণের জন্য। বাংলা বিচার চায়, পুজো আসছে, বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব, আমাদের অর্থনীতি তার ওপর দাঁড়িয়ে আছে। এ বিষয়ে কোনোভাবে আমরা বলবো না যে পুজো শুধুমাত্র উৎসব, একটা লৌকিক উৎসব, অনেকে জড়িয়ে আছে। কিন্তু মনে রাখতে হবে, তিলোত্তমা বলুন, অভয়া বলুন, সেই মুহূর্তে শহীদের মর্যাদায় রয়েছে। গোটা জাতি তাকিয়ে আছে এই মুহূর্তে সিবিআইয়ের দিকে। সিবিআই কি পারবে সমস্ত শক্তিকে সরিয়ে রেখে যা সত্যি তা বের করে আনতে? সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি। বাংলা জানতে চায়, বাংলা বিচার চায়। এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।